খবর? তোমরা কি ঠিকমতো শুনতে পাচ্ছ? ঠিকমতো দেখতেও শুনতে পাচ্ছ কিনা আমাকে জানিয়ে দাও। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক সমানতা নিয়ে ক্লাস করব। হ্যাঁ, আচ্ছা, ঠিকমতো দেখতেও শুনতে পাচ্ছ কিনা সবাই একটু জানিয়ে দাও। শুনতে পাচ্ছ সবাই? কমেন্ট করে জানাও। ওকে, ঠিক আছে। আমরা তোমাদের প্রয়োজনের কারণে যাদের পরীক্ষা এই মুহূর্তে শুরু, অর্গানিকের মতো একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা ইনশাল্লাহ অফলাইনেই পড়বো সবাই, যাতে আমাদের অনেক ভালো একটা বেসিক হয়। বাট যাদের ফার্স্ট ইয়ারে এই যেসব কলেজে অর্গানিক চলতেছে তাদেরকে আমরা চেষ্টা করছি সাপোর্ট দেওয়ার জন্য, যাতে তোমরা তোমাদের সেকেন্ড পেপারের যে অর্গানিকের পড়াটা সেটাও তুমি ফার্স্ট পেপারটা কী করতে পারো, শেষ করে ফেলতে পারো। আর এই লক্ষ্যে আমরা মাঝে মাঝে এরকম ক্লাস আয়োজন করি। তোমরা সবাই যারা ক্লাসে জয়েন করেছো, আজকে ক্লাসটি কিন্তু রেকর্ড থাকবে না। ওকে, টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য পরবর্তীতে রেকর্ডিং দেওয়া হতে পারে, অন্য কোনো রেকর্ডিং। বাট চেষ্টা করো সবাই লাইভে থেকে ক্লাস করার জন্য। ওকে, যেহেতু আমরা ক্লাসে সবাইকে অফলাইন ব্যাচে এভাবে অ্যানাউন্স করতে পারি নাই, তাই যারা যে সকল শিক্ষার্থী আজকে ক্লাসটি সম্পর্কে জানে না, তোমাদের গ্রুপে তোমরা একটু মেনশন দিতে পারো, মানে আমাদের ইন্টারনাল স্টুডেন্টকে, যাতে তারা জুম লিঙ্কের মাধ্যমে জয়েন হতে পারে। আমরা যেহেতু এই টপিকটি প্রথম শুরু করছি সমানতা নিয়ে, নিশ্চয়ই এই সমানতা নিয়ে যে আলোচনাগুলো আমরা এখন করব, প্রথমে আমাদের একটা চমৎকার ব্রিফিং হবে সমানতা নিয়ে। আর এই জন্য খুব মনোযোগ সহকারে সবাইকে ব্রিফিংটা শোনার জন্য আহ্বান জানাচ্ছি। তারপরে আমরা আস্তে আস্তে মূল পড়ার দিকে চলে যাব। আমাদের লক্ষ্য থাকবে আজকে সমানতার গাঠনিক সমানতাটা কমপ্লিট করে নিতে। ওকে, তো চলো আর দেরি না করে আমরা সমানতা নিয়ে কথা বলি। প্রথমে আমরা জেনে নিব সমানতার ইংরেজি নাম কি। সমানতার ইংরেজি নাম হচ্ছে আইসোমারিজম। আমরা জানি আইসোমার মানে সমানু, তাহলে আইসোমারিজম, আইসোমারিজম হচ্ছে সমানুতা, রাইট? আচ্ছা, আর আইসোমার মানে কি? সমানু। তো চলো আমরা 9-10 থেকে আসলে কি জানতাম সমানুতা সম্পর্কে, এই বিষয়ে আমরা একটু কথা বলে নিই। আমরা 9-10 থেকে যেটা জানতাম যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এবং গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার জন্য যৌগগুলোর ভৌত ও রাসায়নিক ধর্মে ভিন্নতা দেখা যায়, তাদেরকে পরস্পরের সমানু এবং পুরো ঘটনাকে সমানুতা বলে। এটা আমরা 9-10 থেকে জানতাম। এবং আমরা চমৎকার একটি উদাহরণ পড়েছিলাম 9-10-এ, সেটা হচ্ছে এরকম কিছু ছিল যে যদি কোনো যৌগের সংকেত হতো C2H6O, অর্থাৎ এমন আণবিক সংকেত বিশিষ্ট কোনো যৌগ যার সংকেত হচ্ছে এমন, এইটা থেকে আমরা দুই ধরনের যৌগ লিখতে পারি। একটা হচ্ছে CH3 CH2OH, এবং আরেকটা যৌগ লিখতে পারি CH3O এবং CH3। আমরা একদম প্রাথমিক আলোচনা করছি। দেখো এখানে কার্বন দুইটা, দেখো দুইটা কার্বন আছে এখানে, এখানে হাইড্রোজেন 6টা, এখানেও 6টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন রয়েছে। ঠিক তেমনই আমরা এই যৌগটাকে যদি ফলো করি, দেখতে পাবো আমরা দুইটা কার্বন রয়েছে, 6টা হাইড্রোজেন রয়েছে, একটা অক্সিজেন রয়েছে। অর্থাৎ একই আণবিক সংকেত ব্যবহার করে আমরা দুইটা যৌগ লিখেছি, এবং যে দুইটা যৌগের আণবিক সংকেত এক কিন্তু কি ভিন্ন? গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে এই যৌগ দুইটার আণবিক সংকেত একই কিন্তু কি ভিন্ন? গাঠনিক সংকেত ভিন্ন। এবং এই জন্য দেখো এই যৌগ দুটার ধর্মগত অনেক অমিল রয়েছে। যেমন আমরা দেখি এই যৌগটার বয়লিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্ক হচ্ছে 78 ডিগ্রি সেলসিয়াস, এবং এর বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক হচ্ছে অনলি -24 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে তরল, এবং বোঝাই যাচ্ছে এটা হচ্ছে কি? গ্যাসীয় পদার্থ। এছাড়া আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে যেটা এর সাথে এর কি নেই, মিল নেই। তাহলে আমরা বলার চেষ্টা করছি একটা আণবিক সংকেত ব্যবহার করে আমরা দুইটা যৌগ লিখেছি যাদের গাঠনিক সংকেত ভিন্ন এবং তাদের ধর্মগত কি রয়েছে? ভিন্নতা রয়েছে। তাই আমরা এই যৌগ দুটাকে পরস্পরের সমানু এবং এই পুরো ঘটনাকে সমন্বতা বলতে পারি, রাইট? তাহলে সমন্বতার সঙ্গে আমরা ছোট ক্লাস থেকে কি শিখে এসেছি? যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেতের সাথে, যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার জন্য ধর্মগত মিল দেখা যায় না, অমিল দেখা যায়, এবং এই পুরো ঘটনাকে সমানতা বলে। এটা হচ্ছে 9-10 লেভেলের সংজ্ঞা। আমরা এই সংজ্ঞা কিন্তু যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম তখন বইগুলোতে এটা লেখা ছিল, এবং আমাদের টিচাররা আমাদেরকে এটা পড়াতেন। কিন্তু বর্তমানে এই সংজ্ঞাটা, আমি বলছি না ভুল, কিন্তু এই সংজ্ঞাটা পূর্ণাঙ্গ সংজ্ঞা নয়। এই সংজ্ঞাটা সমানুতার একটা পার্টকে কমপ্লিট করে, পুরো পার্টকে কমপ্লিট করতে পারে না। তো চলো আমরা আসলে ডিটেল জানার চেষ্টা করি। আমি প্রথমে সমানুতার প্রকারভেদ দিয়ে আমি তোমাদেরকে এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব যে এক্স্যাক্টলি সমানুতার সংজ্ঞা কি, এবং সমানুতা নিয়ে যে কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে চাই ব্যাপারটা আসলে কি। খেয়াল করি আমরা, এই দেখো দেখতে পাচ্ছি আমরা সমানুতা, এই দেখো সমানুতা দেখতে পাচ্ছি। এদের আণবিক সংকেত, এই যে সমানুতা, সমানুতা দুই প্রকার,
গাঠনিক সমানতা বা স্ট্রাকচারাল সমানতা, আর একটা হচ্ছে স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা। এই দেখো সমানতা দুই প্রকার, একটা গাঠনিক সমানতা, একটা হচ্ছে স্টেরিও সমানতা। তাহলে এই যৌগটার সমানুটা দুই ভাগে বিভক্ত, একটা গাঠনিক আর একটা কি স্টেরিও। তো আমরা যেটা পড়লাম যে একটা যৌগ, যাদের দুইটা যৌগ যাদের আণবিক সংকেত এক হবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে তাদের ধর্মগত মিল থাকবে না। যেমনটা আমরা এমন দেখলাম যে এই যে দুইটা যৌগ দেখতে পাচ্ছি তাদের আণবিক সংকেত, অর্থাৎ এইটাকে যদি আমরা কম্প্যাক্ট আকারে লিখি, গুছিয়ে লিখি, তাহলে এমন দেখতে পাবো। আমরা এইটাকে যদি গুছিয়ে লিখি তাহলে এমন দেখতে পাবো। কিন্তু যখন এই যৌগটার সংকেতগুলো আমরা ডিটেলে লেখার চেষ্টা করছি, আমরা কার্যকারীমূলক বা বন্ড দেখিয়ে আমরা এই যৌগটার সংকেত লেখার চেষ্টা করছি, তখন আমরা দেখতে পাচ্ছি এই যৌগ অ্যালকোহল আর এই যৌগ হচ্ছে ইথার যৌগ। নিশ্চয়ই ব্যাপারটি খেয়াল করছো। তাহলে দুইটা যৌগের গাঠনিক সংকেত ভিন্ন এবং দুইটা যৌগের আণবিক সংকেত কিন্তু এক। তাহলে তোমরা বলো তো, যাদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এরা কি সমানু নাকি এরা গাঠনিক সমানু? কমেন্ট করে জানাও। যাদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে তাদের ধর্মগত মিলে অমিল দেখা গেছে, তারা কি সমানু নাকি গাঠনিক সমানু? তারা অনেকেই আমরা মনে করি এটা সমানতার সংজ্ঞা, কিন্তু এইটা আসলে সমানতার সংজ্ঞা না। এইটা সংজ্ঞাটা হচ্ছে কার সংজ্ঞা? গাঠনিক সমানতার সংজ্ঞা। অর্থাৎ যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার জন্য ধর্মগত অমিল দেখা যায়, তাদেরকে আমরা সমানু বলবো না, আমরা বলবো গাঠনিক সমানতা। তাহলে আমরা 9-10-এ যেটা শিখে আসছি সেটা কিন্তু সমানতার সংজ্ঞা নয়, সেটা মূলত গাঠনিক সমানতার সংজ্ঞা। তো 9-10-এ তো সমানতাই নাই, গাঠনিক সমানতা তো দূরে থাক। তো এজন্য আমরা আসলে 9-10-এ যতটুকু শিখেছি তা দিয়ে মূলত গাঠনিক সমানতার সংজ্ঞা দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু মূলত সমানতার সংজ্ঞা দিতে হইলে যেহেতু সমানতা দুই প্রকার, গাঠনিক এবং কি স্টেরিও, তাহলে শুধু গাঠনিক সমানতার সংজ্ঞা কখনোই সমানতাকে রিপ্রেজেন্ট করতে পারে না। আমাদের এইটার সংজ্ঞাও পড়তে হবে, সমানতার সংজ্ঞার মধ্যে গাঠনিক পার্টটাও থাকতে হবে, স্টেরিও পার্টটাও থাকতে হবে। কিন্তু আমরা যে সংজ্ঞা দিলাম ছোট ক্লাস থেকে, তা দিয়ে কিন্তু আমরা গাঠনিক সমানতাকেই রিপ্রেজেন্ট করছি, আমরা স্টেরিও সমানতাকে রিপ্রেজেন্ট করছি না। তাহলে এখন চিন্তা করা যেতে পারে যে আসলে সমানতার সংজ্ঞা কি হওয়া উচিত, বা কি বললে আমরা পারফেক্ট সংজ্ঞা দিতে পারবো। নিশ্চয়ই আমরা গাঠনিক সমানতার ডেফিনেশন দিয়ে পুরো সমানতা ক্লিয়ার করতে পারবো না, সংজ্ঞা দিয়ে একটা আইডিয়া দিতে পারবো, এবং এই সংজ্ঞা দিয়ে কি বোঝাচ্ছে এটা ডিটেল পড়লে বোঝা যাবে। তো চলো আমরা একটু মুখস্থ টাইপ পড়াশোনা না করে একটু আলোচনা টাইপ পড়ালেখা করি, তাহলে আমরা সমানতার সংজ্ঞাটা বুঝতে পারবো। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা আজকে হয়তো গাঠনিক সমানতাই পড়বো, কিন্তু আজকে সংজ্ঞার মাধ্যমে পুরো কনসেপ্টটা আমাদের মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এটা কিভাবে নিতে পারি। ওকে, ফার্স্টে হচ্ছে কিছু কিছু যৌগ আছে যাদের কিনা আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আবার কিছু যৌগ আছে আণবিক সংকেতও এক, গাঠনিক সংকেতও এক। তাহলে আণবিক সংকেতও এক, গাঠনিক সংকেতও এক, কিছু একটা তো ভিন্ন থাকা লাগবে। কিছুই যদি ভিন্ন না থাকে তাহলে আমরা ওদেরকে সমানু বলবো কেন? একই যৌগই তো হয়ে গেল, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো? ধরো দুজন টুইন মানুষ, আমরা দেখে তাদেরকে কি মনে করি যে তারা দুজন ব্যক্তি একই। যদি আমরা একসাথে দুজনকে না দেখি অনেক সময় কিন্তু গুলিয়ে ফেলতে পারি যে এরা কি একই নাকি আলাদা। কিন্তু বাস্তবতা কি বলতো? বাস্তবতা এটা যে দুজন ব্যক্তি দেখতে একই রকম হলেও তাদের কিছু না কিছু, কমপক্ষে কিছু না কিছু আলাদা আছে, যে দিয়ে তার খুব কাছের মানুষগুলো তাকে আলাদা করতে পারে। কিন্তু আমরা যারা হয়তোবা তাকে অত ভালো করে চিনি না বা অল্প অল্প চিনি, তারা কিন্তু আলাদা করতে পারি না। কিন্তু নিশ্চয়ই যেহেতু দুজন আলাদা ব্যক্তি, তাদের খুবই সামান্যতম হলেও কিন্তু কি থাকে, পার্থক্য থাকে। ঠিক তেমনই তাহলে আমরা আবার আলোচনায় ফিরে আসি। হ্যাঁ, তাহলে দেখো আমরা বলার চেষ্টা করছিলাম যে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন হতে পারে। তাহলে তাদেরকে তো খুবই সহজে আইডেন্টিফাই করা যায়। অনেক সময় দেখবা না দুই ভাই একই ক্লাসে পড়ে বা টুইন না, তাদেরকে কিন্তু আলাদা করা যায় খুব সহজেই, তাই না? তাদেরকে খুবই সহজে আলাদা করা যায়, দেখতে অনেকটা মিল হলেও তাদেরকে আলাদা করা যায়। তাহলে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, তাহলে এই যৌগগুলাকে খুব সহজেই চেনা যাবে। আর গাঠনিক সংকেত যেহেতু ভিন্ন, তার মানে ধর্মগত কিছু না কিছু কি থাকবে, মানে পার্থক্য থাকবে, আর তাই তাদেরকে আমরা সমানু বলবো। কিন্তু ঝামেলা হয় কি, যাদের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, তাহলে ভিন্নতা কোথায়? ত্রিমাত্রিক বিন্যাসে ভিন্ন, অথবা যৌগটি এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করে। আণবিক সংকেত এক, আমি বোঝাচ্ছি ব্যাপারটা বোঝাচ্ছি যে সমানুতা যখন আমরা পড়ছি তখন যদি এটা গাঠনিক হয়, গাঠনিক সমানুতা হয়, তাহলে যেটা হবে যে এদের আণবিক সংকেত একই কিন্তু
গাঠনিক সংকেত ভিন্ন। ভালো কথা, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, তাই আমি তাদেরকে সমাণু বলবো। এবার এদের ক্ষেত্রে যেটা স্টেরিও এদের ক্ষেত্রে আণবিক সংকেত এক, দ্বিতীয় হচ্ছে গাঠনিক সংকেতও এক। তাহলে ভিন্নতা কোথায়? আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ভিন্নতা কোথায়? ভিন্নতাটা হচ্ছে আমরা দুটো নতুন শব্দ পড়ব, ত্রিমাত্রিক বিন্যাস বা ভিন্ন, ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, বা যৌগটি এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন আচরণ করে। যৌগটি এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন আচরণ করে। তাহলে নিশ্চয়ই আমরা এখন কথা বলবো। হ্যাঁ, আণবিক সমানুতা, যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তারা তো সমাণু। এই দেখো, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এক ধরনের সমাণু আছে এমন, যারা কিনা স্টেরিও সমাণু, তাদের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কি ভিন্ন? ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, অথবা যৌগটি এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করে। এখন তুমি কোশ্চেন করতে পারো, এক সমতলীয় আলো মানে কি? আচ্ছা, এক সমতলীয় আলো মানে কি এটা বুঝতে আমাদের কিছুটা টাইম লাগবে, আমরা এটা নিয়ে পরে কথা বলবো। আপাতত মনে করে এমন একটা আলো আছে, যদি আমি একটু হালকা করে বলি, এমন একটা আলো যে আলোর সবগুলা রশ্মি একই সমতলে আপতিত হয়। কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা হবে বৃহৎ। ব্যাপারটা এরকম, তুমি কোন একটা আলো যদি দেখো, আলোতে যতগুলো রে থাকে তুমি কি মনে করো এইভাবে সুশৃঙ্খলভাবে আপতিত হয়? না, একটা আলোতে যতগুলো রে থাকে এগুলো বিচ্ছিন্নভাবে ভিন্ন ভিন্ন তলে আপতন হয়। এই আলোগুলা দিয়ে কখনো কোনো যৌগের পরীক্ষা করা যায় না, কারণ ওর নিজের আপতন কোণেরই ঠিক নাই। ও কি ধরনের আচরণ করবে কোন যৌগের সাথে তা আমরা বুঝতে পারবো না। তাই আমরা যখন কোনো যৌগের এরকম আলোক সক্রিয়তা বা আলোক সরণতার টেস্ট করব, তখন আমাকে এমন একটা আলো নিতে হবে যেটা হচ্ছে এক সমতলীয় আলো, মানে যে আলোর সবগুলা রশ্মি একই সমতলে আপতন হয়। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে আমরা আরেকটু আলোচনা করি। তাহলে আলোচনা করতে করতে আমাদের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। আমরা সংক্ষেপেই আলোচনা শেষ করতে পারি, কিন্তু অনেকে এই ডেপথে গিয়ে বুঝতে পারবে না, বা একবারে বললে মনে থাকবে না। আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, অথবা এমন যৌগ যাদের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, অথবা যৌগটি এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন আচরণ করে। এক সমতলীয় আলোর প্রতি কিরূপ আচরণ করে? ভিন্ন আচরণ করে। এই ধরনের যৌগকে বলা হয় কি? সমাণু। আর পুরো ঘটনাকে বলা হয় কি? সমানুতা। তাহলে আমরা 9-10-এ বা আমরা প্রাথমিকভাবে সমানুতার যে সংজ্ঞা জানি সবাই, সেটা মূলত গাঠনিক সমানুতার সংজ্ঞা। আমরা এটা ভুলে যাব। আমরা এরপর দেখবো হাজারি স্যারের বইয়ে কি লেখা আছে। আমরা কথা বলবো কি বুঝলাম আমরা সমানুতার ডেফিনেশনে একটু টাইম নিচ্ছি, পরের পড়াগুলোতে আমরা এত টাইম নিব না। তাহলে আমি আবার একটু ব্রিফ করছি। যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, অথবা যে সকল যৌগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত দুইটাই এক কিন্তু যৌগটা ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। ত্রিমাত্রিক বিন্যাসকে ইংরেজিতে বলা হয় কনফিগারেশন ভিন্ন, অথবা যৌগটি এক সমতলীয় আলোর প্রতি কিরূপ আচরণ করে? ভিন্ন রূপ আচরণ করে। এই ধরনের যৌগকে বা এই ধরনের ঘটনাকে সমাণু, মানে যৌগ দুইটাকে পরস্পরের সমাণু এবং পুরো ঘটনাকে বলা হয় সমানুতা। আমি মাইক্রোফোন অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, আমাকে প্রশ্ন করতে পারো। সমানুতার কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, পড়তে টাইম লাগবে না। এই জন্য তোমরা সমানুতা নিয়ে যে কোনো কোয়েশ্চেন করতে পারো। একজন করে মাইক্রোফোন অন করে কথা বলো কি বলতে চাও, তাড়াতাড়ি বলো। আলোর প্রতি ভিন্ন আচরণ করে মানে? আচ্ছা, আলোর প্রতি ভিন্ন আচরণ করে মানে সেটা আমরা এখন আলোচনা করি নাই, আমরা আলোচনা করার চেষ্টা করছি। হ্যাঁ, সেটা এরকম যে, আচ্ছা একটু বলি, হ্যাঁ যেহেতু প্রশ্ন করছে একটু বলি, পরে তো আলোক সমানুতা পড়ানোর সময় এটা আলোচনা করবো। নিশ্চয়ই ফিজিক্সে প্রতিসরণ পড়েছো, তাই না? কথা বলো আমার সাথে। ওকে, সবাই একটু
এই আলোচনায় অংশগ্রহণ করার চেষ্টা করো। আচ্ছা, প্রতিসরণ যখন পড়েছি আমরা, তখন আমরা নিশ্চয়ই জানি যে আমরা যদি কোনো পদার্থের মধ্য দিয়ে, দ্রবণের মধ্য দিয়ে আলো আপতন করি, তাহলে প্রত্যেক পদার্থের জন্য প্রতিসরণ কোণের মান ভিন্ন হয়, তথা প্রতিসারাঙ্ক ভিন্ন ভিন্ন হতে পারে। তুমি কি এটা জানো কি না? আচ্ছা, হ্যাঁ জানো। তো এখন তুমি এমন দুইটা যৌগ যারা পরস্পরের আলোক সমাণু, এই দুইটা যৌগ, যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলা যেতে পারে, তোমরা বাজারে কিনতে পাও গ্লুকোজ। গ্লুকোজের দুইটা গ্লুকোজ হয়, একটা হচ্ছে ডি গ্লুকোজ, একটা এল গ্লুকোজ। বায়োলজিতে পড়েছো নিশ্চয়ই। তুমি যদি একটা দ্রবণ ডি গ্লুকোজের নাও আর একটা দ্রবণ এল গ্লুকোজের নাও, এবং এই দুইটা গ্লুকোজের যদি গঠন চেক করো, তাহলে তুমি দেখতে পাবা যে দুইটা গ্লুকোজের আণবিক সংকেত এক, দুইটা গ্লুকোজের গাঠনিক সংকেত এক। কিন্তু এই ডি এবং এল গ্লুকোজের মধ্যে তুমি যখন আলো আপতন করবা, তখন দেখবা এই দুইটা দ্রবণের মধ্য দিয়ে যে আলোটা প্রতিসরিত হচ্ছে, একই আলো প্রতিসরিত হচ্ছে, কিন্তু কোণ ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে তুমি অবাক হবা যে দুইটা যৌগের আণবিক সংকেত এক, দুইটা যৌগের গাঠনিক সংকেত এক, আমি দুইটাকেই গ্লুকোজ হিসাবে জানি, কিন্তু আমাদেরকে বায়োলজি বইয়ে পড়ানো হচ্ছে একটা ডি একটা এল গ্লুকোজ। একই রকম আলো তুমি যখন দুইটা দ্রবণের মধ্যে প্রবেশ করাবা, দেখবা দুইটা গ্লুকোজের জন্য প্রতিসরণ কোণের মান কিন্তু কি হচ্ছে না, সমান হচ্ছে না। তাহলে বলো তো, প্রতিসরণ কোণের মান যেহেতু সমান হচ্ছে না, তার মানে ওই যৌগের ভেতরের যে গঠনটা, সেটা কি দুইটার এক, না কিছু হলো ভিন্ন আছে? ভিন্ন কারণেই হচ্ছে আলোটা অন্যদিকে চলে। নিশ্চয়ই যৌগের মধ্যে, গঠনের মধ্যে কোনো না কোনো ভিন্নতা আছে। কিন্তু তুমি আবার জানো যে ওই ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক। তাহলে তুমি এখন কি ভাববা? আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কিন্তু আলোকে তারা একই আলো আমি যখন আপতন করছি, তখন তাদের জন্য প্রতিসরণ কোণের মান ভিন্ন হচ্ছে। তাহলে তুমি কি মনে করবা? ওই যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত যেহেতু এক, তার মানে ওই যৌগের মধ্যে যেই অণু পরমাণুগুলো অবস্থান করছে, সেগুলোর গাঠনিক সংকেত এক হলেও ত্রিমাত্রিক বিন্যাসটা কি ভিন্ন। ত্রিমাত্রিকভাবে ভেতরের গঠনটাতে কিছুটা ভিন্নতা রয়েছে। আর দ্যাটস ওয়াই ওই যৌগটা, দুইটা যৌগ একই আলোকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিচ্ছে। রাইট? ব্যাপারটা কি তাই কিনা? এটা হচ্ছে আলোক সমানতার কনসেপ্ট। এটা আলোক সমানতার কনসেপ্ট। যারা বুঝো নাই তারা এটা, আমি যখন এখন তো আজকে পড়াচ্ছি সমানতার পর গাঠনিক সমানতা, গাঠনিক সমানতার পর আমরা যাবো কোথায়? স্টেরিও। স্টেরিওতে হচ্ছে আলোক সমানতা পাবো, তখন আমরা এটা নিয়ে ডিটেইল আলোচনা করবো। আমরা এখন কেবল কোথায় আছি? ডেফিনিশনে আছি। এখন বলো তো, আমি দুইটা ভিন্ন যৌগ যারা কিনা পরস্পর আলোক সমাণু হবে, তাদের মধ্যে যদি আমরা এমন আলো প্রবেশ করাই যে দুইটা আলোর আপতন কোণেরই ঠিক নাই, তাহলে আপতন কোণের যদি ঠিক না থাকে, প্রতিসরণ কোণ ভিন্ন হওয়াটা কি দোষের হবে? নিশ্চয়ই আপতন কোণ ভিন্ন হলে প্রতিসরণ কোণের মানও কি হতে পারে? ভিন্ন হইতেই পারে। তাই এই ধরনের পরীক্ষা করার জন্য, আলোক সমানতা পরীক্ষা করার জন্য এমন একটি আলো নিতে হবে যেই আলোতে বিদ্যমান সমস্ত রশ্মি, যেই আলোতে বিদ্যমান সমস্ত রশ্মি একটা তলেই কি হবে বলো তো? আপতন হবে। তাই বলা হয় যে যারা কিনা পরস্পরের আলোক সমাণু হবে, যারা কিনা পরস্পরের আলোক সমাণু হবে, তারা এক সমতলীয় আলোর প্রতি একই রকম আচরণ করে নাকি একটু ভিন্ন রকম আচরণ করে? ভিন্ন। তাহলে আমরা মাথায় রাখবো, আমরা যখন আলোক সমানতা পড়বো, তখন আলোক সমানতা পড়তে গেলে আমাদের যে আলো নিতে হবে তার এক সমতলীয় আলো হইতে হবে। আদারওয়াইজ আমরা যে কোনো আলো নিয়ে যদি এই পরীক্ষা করতে যাই, পরীক্ষার রেজাল্ট যেটা আসবে তার উপর আমরা নির্ভর করতে পারবো না, বা সেটা সঠিক রেজাল্ট হবে না। এজন্য এক সমতলীয় আলো নিতে হবে। এখন বলতে পারো এক সমতলীয় আলো জিনিসটা কি? এই যে আমরা জানি নিশ্চয়ই, আচ্ছা একটা গল্প শোনাই, তাহলে তোমাদের কিছুটা মনে পড়তে পারে। কিভাবে? কখনো এমন কিছু দেখেছো কি না কমেন্ট করতে পারো। যে ধরো তোমার কোন একটা বেডরুমের জানলাটা থাই গ্লাস দিয়ে দেওয়া আছে, তো জানলার পাশে হচ্ছে বেড। তো এখন কি হচ্ছে, ওই থাই গ্লাসের মধ্য দিয়ে সূর্যের আলো বেডের ওপর পড়তেছে। এমন কোনো ঘটনা যদি দেখো, তাহলে তুমি দেখবা সূর্যের আলোর মধ্যে তোমার বিছানার চাদরে থাকা সমস্ত ধুলা কিন্তু দেখা যায়। খেয়াল করছো কেউ? আচ্ছা, তখন তুমি ফলো করছো কিনা যে জানলা দিয়ে যতগুলো সূর্যের আলো প্রবেশ করছিল, সবগুলো আলোর রশ্মি কি তোমার বেডের ওপর সমানভাবে আপতিত হচ্ছিল, নাকি ডিফারেন্ট কোণে বিচ্ছিন্নভাবে আপতন হচ্ছিল? না, সমানভাবে কখনোই, সাধারণ আলো কখনোই সমানভাবে আপতন হয় না।
ধরো একটা সাধারণ আলো এখান এটা মনে করো জানলা, এখান দিয়ে প্রবেশ করছে, তাহলে তুমি দেখবে এইভাবে 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 ভিন্ন ভিন্ন কোণে কিন্তু আপতন হবে। কখনোই অর্গানাইজড ওয়েতে একই ফরম্যাটে ভদ্রলোকের মতো এইভাবে প্যারালাল রের মতো করে কিন্তু আলো আপতন হবে না, বিচ্ছিন্নভাবে হবে। কিন্তু জানালার গ্রিলের কারণে কথা বুঝছো? এখন ধরে নাও যেই সাধারণ আলো নিয়ে আমি এখন পরীক্ষা করব। আলোক সমানুতার পরীক্ষাটা তো নিশ্চয়ই বুঝছো যে আলোক সমাণু হবে তারা এমন দুইটা যৌগ, আমি বাস্তব উদাহরণ দিয়ে বললাম ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ। তুমি যদি দুইটা ভিন্ন পাত্রে রাখো, রাখার পর তার উপর যদি এক সমতলে আলো আপতন করো, তাহলে তুমি দেখবা ওই ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ যে আলোটা আপতন করছে তাকে নিশ্চয়ই ঘুরিয়ে দিবে, তাই না? প্রতিসরণের ব্যাপারটা কি জানো তোমরা? কি জানো? ধরো এটা একটা স্বচ্ছ মাধ্যম, এখানে আলো যখন আপতন হয় তখন আলো কি সোজাসুজি চলে যায় নাকি বেঁকে যায়? গুড, একজন বলছো অনেক আস্তে শুনছি কিন্তু বলছো বেঁকে যায়। আচ্ছা, নিশ্চয়ই কোনো স্বচ্ছ মাধ্যম দিয়ে আলো আপতন হওয়ার পর যখন প্রতিসরণ হয় তখন প্রতিসরণ রেখাটা নিশ্চয়ই আপতন রেখার বরাবর থাকে না, কিছু হলেও বেঁকে যায়। এখন বেঁকে যাবে এটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমি ডি গ্লুকোজ নিলাম এই যেভাবে আমি ডি গ্লুকোজ নিলাম একটা পাত্রে, ধরো ডি গ্লুকোজ নিলাম, হ্যাঁ, আর একটা পাত্রে আমি এল গ্লুকোজ নিলাম। তো ভালো কথা, আমি এর মধ্যে এবার আলো আপতন করছি এই দ্রবণের মধ্যে, তো এই রেখাটা বেঁকে যাবে। ধরো আমি এভাবে আপতন করলাম, এবার বেঁকে গেল, এভাবে বেঁকে গেল। কিন্তু যদি একই কোণে একই দিকে বেঁকে যায় তাহলে বুঝবো দুইটা পদার্থ সেম। কিন্তু যদি দেখি একই কোণে একই দিকে না বেঁকে গিয়ে ভিন্ন কোণে অথবা ভিন্ন দিকে বেঁকে যাচ্ছে, তাহলে আমি কি বুঝবো? এই যৌগের যতই আণবিক সংকেত গাঠনিক সংকেত এক হোক, এর ভেতরে কিছু না কিছু একটা কি আছে, ভিন্নতা আছে। বলো ব্যাপারটা কি এমন বুঝবো কিনা? তখন আমরা তাদেরকে বলবো, বুঝি না। পদার্থ দুইটা যদি গ্যাসীয় হয় তখন? আরে আমরা কি গ্যাসীয় পদার্থ নিয়ে কথা বলতেছি? তাহলে এই পাকনামি করতেছে কেন? গ্যাসীয় পদার্থ নিয়ে তো কথা বলছে না, যে পদার্থের এই পরীক্ষা করা যাবে সেটা নিয়ে কথা বলছে। এখন তোমার মনে করো কি বলবো, এই কোন একটা মানুষের হাড় ভেঙে গেছে, তো তুমি ওই হাড়ের জায়গায় কি ব্লাড টেস্ট করবা নাকি এক্স রে করবা? বলো, যখন হাড় ভেঙে যাবে তখন তুমি ব্লাড টেস্ট করবা নাকি এক্স রে করবা? ব্যাপারটা এরকম, তুমি একটা পরীক্ষা করছো, ওখানে যেই মেথড ব্যবহার করে এই পরীক্ষাটা দ্রবণেরই হয়, অন্য কারো হয় না, অথবা তাকে দ্রবণ বানিয়ে নিতে হয়। আর আমরা এটা নিয়ে পরে কথা বলবো, ওকে? গ্যাসীয় হয় নাকি হয় না সেটা নিয়ে কথা বলার দরকার নেই। ওকে, আমরা বলার চেষ্টা করছি যে যারা আলোক সমাণু হবে এক সমতলীয় আলো তাদের উপর আপতন করলে, কি হবে? আলোটা ভিন্ন ভিন্ন কোণে কি হয়ে যাবে, মানে প্রতিসরিত হবে। এক কথায় তাদের মধ্যে মানে ত্রিমাত্রিক কাঠামোতে কিছু না কিছু কি থাকবে, ভিন্নতা থাকবে। আর এই জন্য এটার কি রেকর্ড থাকবে না? না, এইটার রেকর্ড থাকবে না। আমি অত্যন্ত দুঃখিত, আমাদের জুমের লাইসেন্স ভার্সন কিনা থাকে। আজকে ক্লাস নিতে গিয়ে আমি দেখি আগের বছরের লাইসেন্সটা মেবি শেষ হয়ে গেছে, এবং আরও 10 মিনিট পর কিন্তু লাইনটা কেটে যাবে। আমরা আবার লিঙ্ক দিব, কষ্ট করে সবাইকে একটু জয়েন করতে হবে, হ্যাঁ, নাহলে আমি একটু বিপদে পড়ে যাব। আর আগামী ক্লাসে এটা তো টাকা দিয়ে কিনা যায় না, ডলার দিয়ে কিনতে হয়, আমি কিনে রাখবো। ওকে, আচ্ছা, আজকে শেষ হয়ে গেছে এটা আমি জানি না, এর কোনো নোটিফিকেশন আসে না। ওকে, আমরা কই আলোচনায় ছিলাম? আমরা আলোচনা ছিলাম এক সমতলীয় আলোতে। তাহলে এক সমতলীয় আলো এমন একটি আলো যেখানে ওই আলোর মধ্যে থাকা সবগুলো রশ্মি একই তলে কি হবে, আপতন হবে। যেখানে সাধারণ আলো, এইটা একটা সাধারণ আলো, এখানে এটা সাধারণ আলো, মনে করো এইটা এমনে, এটা এমনে ডিফারেন্টভাবে বিচ্ছিন্নভাবে আলোক রশ্মিগুলো আপতন হয়। আর এই আলোটা কি আলো বলো? এক সমতলীয় আলো, অর্থাৎ যে আলোর সমস্ত রশ্মি একই সমতলে সমানভাবে কি হবে, আপতিত হবে। তাহলে বলো এক সমতলীয় আলো ব্যাপারটা কি ক্লিয়ার না? তাড়াতাড়ি বলো। ওকে, তাহলে এখন আমাকে তোমরা শোনাবা। আমি এত ডিটেল সংজ্ঞা আলোচনা করার চেষ্টা করেছি, আমরা কিন্তু সংজ্ঞাই পড়ছি এতক্ষণ ধরে। ওকে, তোমরা আমাকে একজন মাইক্রোফোন অন করে বলবা যে এক্স্যাক্টলি সমানতার সংজ্ঞা কি হওয়া উচিত, বলো। আমি হেল্প করছি। যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, অথবা আণবিক সংকেত ও গাঠনিক সংকেত উভয়ই এক কিন্তু যৌগগুলোর কনফিগারেশন ভিন্ন, এটা ইংরেজি কথা, বাংলা কথা ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। স্টেরিও শব্দের অর্থ ত্রিমাত্রিক, ওকে? আর ত্রিমাত্রিক ঘটনাটা ভিন্ন দেখেই তারা জ্যামিতিক গঠন ভিন্ন হয়, অথবা তারা এক সমতলে আলোর প্রতি ভিন্ন রূপাচরণ করে। তো যাই হোক, সংজ্ঞায় তা তো ডিটেল বলবো না, সংজ্ঞা দিতে গিয়ে তো আমরা 14 গোষ্ঠী বলে দিব না, তাই না? তাহলে আমরা বলবো কি এখন? আমরা সমানতার সংজ্ঞায় বলবো যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, অথবা যে সকল যৌগের আণবিক ও গাঠনিক উভয় সংকেতই এক কিন্তু যৌগটির
কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, তাদেরকে বলা হয় কি সমাণু, আর পুরো ঘটনাকে বলা হয় সমানুতা। বলো ব্যাপারটি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো সবাই। আমি জানি সবাই একটু কষ্ট করে জুমে আবার যুক্ত হতে কষ্ট হবে, আমি যখন লিঙ্ক দিব তখন আবার একটু কষ্ট করে জয়েন করো, হ্যাঁ, মন খারাপ করো না, আমি আগামী দিনের ব্যবস্থা করে রাখবো। বলো ক্লিয়ার কিনা? ওকে, হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? কেউ কিছু বলতে চাও? এক সমতলী আলো সম্পর্কে কোনো আইডিয়া হচ্ছে? আমরা এক সমতলী আলোরও সংজ্ঞা আছে, এই সংজ্ঞা আমরা দিব আলোক সমানতা পড়ানোর সময়, বাট এখন মোটামুটি ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু বলতে পারো? এক সমতলী আলো ব্যাপারটা কি? যে আলোর সবগুলো রশ্মি কি হয় বলো তো? একই সমান্তরালে চলবে। নট সমান্তরাল, আমি কখনো সমান্তরাল বলি নাই, একই সমতলে। গুড, একই সমতলে। সমতল হইতে গিয়ে হয়তো বা সমান্তরাল হইতে পারে, বাট একই সমতলে আপতিত হয়, তাকে বলা হয় এক সমতলী। এইটা নিয়ে পরে কথা বলতে হবে, ম্যাথ টিচারদের সাথে কথা বলতে হবে এটা নিয়ে, হ্যাঁ, এটা নিয়ে আপাতত আলোচনা করছি না, ওকে? আচ্ছা, ধরে নাও সমান্তরাল, বাট আমরা আমাদের এক সমতলী আলোতে আমরা এখন তলের কথাই বলবো, ওকে? এটা নিয়ে আমরা বিতর্ক না করি, এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আচ্ছা, এখন যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম আমরা, এটা ইংরেজি নাম কি জানো? প্লেন পোলারাইজড লাইট। অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো যে পোলারাইজেশন কি বললাম বলো তো? পোলারাইজেশন অর্থ কি জানো? সম আবর্তন বা সমভাবে আবর্তন। তোমরা যেমন আলোর অনেকগুলো ঘটনা পড়ে আসছো 9, 10-এ, প্রতিফলন, প্রতিসরণ, সমাবর্তন, ব্যতিচার, অপবর্তন। তোমরা প্রতিফলন, প্রতিসরণ পড়ে আসছো, এই দুইটা হচ্ছে একটা আলোকীয় ঘটনা। এরকম আলোকীয় ঘটনা সমাবর্তন, ব্যতিচার, অপবর্তন এগুলোও হয়। তো সমাবর্তনের ইংরেজি নাম হচ্ছে পোলারাইজেশন অফ লাইট। বলো তো কি বললাম? পোলারাইজেশন অফ লাইট। তাহলে পোলারাইজেশন মানে কি বলো তো? কষ্ট করে কিছু বলে না। পোলারাইজেশনের বাংলা অর্থ কি বলো? হ্যাঁ, পোলারাইজেশন সমাবর্তনের ইংরেজি নাম হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশন, তাহলে সমাবর্তন অর্থ হচ্ছে পোলারাইজেশন অফ লাইট বা আলোর সমাবর্তন বা সমভাবে আবর্তন। ওকে, ক্লিয়ার? তাহলে এক সমতলী আলোর ইংরেজি নাম কি বললাম বলো? প্লেন পোলারাইজড লাইট। প্লেন পোলারাইজড লাইট, ওকে? বা তল সমবর্তিত আলো বা এক সমতলীয় আলো, ওকে? আচ্ছা, নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার। আমাকে সবাই একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা, তাহলে আমরা একটু ভিন্ন আলোচনায় যাব। মানে এক সমতলী আলো সেটাকে বলা হয় আলোর সমাবর্তন। সমাবর্তনকে সন্ধি বিচ্ছেদ করো, বলো কি হয়? সমাবর্তনকে সন্ধি বিচ্ছেদ করলে গুড, মানে একটা আলো যার সবগুলো রে সমভাবে বা একইভাবে একটা তলে আবর্তন হয়, এটার নামই হচ্ছে আলোর সমাবর্তন, যার ইংরেজি নাম হচ্ছে পোলারাইজেশন অফ লাইট। বলো কি বললাম? পোলারাইজেশন অফ লাইট, বা এর আরেকটা বাংলা শব্দ হচ্ছে তল সমবর্তিত আলো, মানে তলে সমভাবে আবর্তিত হয় এমন একটা আলো, ওকে? এক এক বই এক এক ভাষা লেখা থাকে, হ্যাঁ, এই ভাষাগুলো তোমার অর্গানিককে অনেক কঠিন করে দেয়। আমরা যখন অফলাইনে অর্গানিক পড়বো, বিশ্বাস করো অফলাইন অর্গানিক পড়ে অনেক মজা পাবা। কেন পাবা? কারণ প্রতিটা শব্দ ভেঙে ভেঙে বলে দিব আমরা। পুরো অর্গানিক শুরু থেকে শেষ পর্যন্ত 4.5 থেকে 5 মাস ধরে পড়বো। আর এর জন্য দেখো না, তোমাদের ঝামেলাপূর্ণ চ্যাপ্টারগুলো আমরা আগে শেষ করে ফেলছি অফলাইনে, দিয়ে অর্গানিক ধরবো যাতে অর্গানিকের বেসিকটা ব্যাপকভাবে ক্লিয়ার হয়ে যায়, ওকে? আচ্ছা, আর পড়াগুলো ধরে ধরে যদি পড়ানো যায় তাহলে বোঝা যাবে যে আসলে তোমরা কতটুকু বুঝতেছো, কারণ অর্গানিকের বেসিক তো 9, 10-এ আসলে সবার ভালো থাকে না, বা বলা চলে অনেকেরই থাকে না, ওকে? আচ্ছা, কি সমানতা লেখা আছে বলো তো? গাঠনিক সমানতা লেখা বোঝা যায় নিশ্চয়ই। গাঠনিক সমানতা কত প্রকার? প্রথমটা দেখো, চেইন বা শাখা বা শিকল সমানতা। এই দেখো, চেইন বা শাখা বা শিকল সমানতা, হ্যাঁ, এই দেখো আমি এখানে ফোকাস করতেছি, এই দেখো চেইন বা শাখা বা শিকল সমানতা, ওকে? এটা গাঠনিক সমানতার একটা প্রকারভেদ। তারপর কি? অবস্থান সমানতা। তারপর কি? কার্যকারীমূলক সমানতা। তারপর কি? মেটামারিজম। তারপর কি? টটোমারিজম। তাহলে গাঠনিক সমানতা কত প্রকার? অর্থাৎ আমরা যদি এখন গাঠনিক সমানতার সংজ্ঞা জেনে নেই, বলো তো কে বলতে পারবে গাঠনিক সমানতার সংজ্ঞা কাকে বলে? গাঠনিক সমানতা কাকে বলে? তাড়াতাড়ি বলো। আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত এর ভিন্নতার জন্য ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হয়। যে সকল যৌগের আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার জন্য ভৌত ও রাসায়নিক ধর্মে ভিন্নতা দেখা যায়, তাদেরকে গাঠনিক সমানতা বলে। এখন আমরা যতগুলো যৌগ এখানে দেখতেছি, সবগুলা যৌগের আণবিক সংকেত এক হবে, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে। এখন কোয়েশ্চেন, স্যার গাঠনিক সংকেত তো ভিন্ন হবে বুঝলাম, সেটা কতভাবে হতে পারে? তো আমাদের হাজারি স্যারের বই আমাদেরকে বলছে
তোমার আণবিক সংকেত এক হওয়ার পরও গাঠনিক সংকেত এই 5 ভাবে ভিন্ন হতে পারে। চেইনের কারণে ভিন্ন হইতে পারে, অবস্থানের কারণে ভিন্ন হইতে পারে, কার্যকারীমূলকের অবস্থানের জন্য ভিন্ন হইতে পারে, কার্যকারীমূলক ভিন্ন হওয়ার জন্য হইতে পারে, মেটামারিজম হইতে পারে, টটোমারিজম হইতে পারে। তবে গুহসারের বইয়ে এই 5টার বাইরে আরেকটা পয়েন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে মুক্ত শিকল বদ্ধ শিকল সমানুতা। এইটা আবার আমরা বাদ দিব না। কেন? কারণ তোমরা কষ্ট করে এটা 9-10-এই পড়ে আসছো। 9-10-এ পড়ে আসছি মানে বুঝলাম না। ওই যে তোমরা পড়ো নাই প্রোপিন আর সাইক্লোপ্রোপেন, মনে আছে? প্রোপিন আর সাইক্লোপ্রোপেন, প্রোপিন হচ্ছে একটা মুক্ত শিকল যৌগ, আর ওই একই আণবিক সংকেত দিয়ে কি লেখা যায়? সাইক্লোপ্রোপেন লেখা যায়, রাইট? তাহলে ওই ধরনের সমানতার কারণেও কিন্তু গাঠনিক সমানতা হইতে পারে, সেটার নাম হচ্ছে কি? মুক্ত শিকল বদ্ধ শিকল সমানতা। তাহলে আমরা বললাম যে একটা যৌগের আণবিক সংকেত এক হওয়ার পরেও মোট 5 ভাবে গাঠনিক সংকেত এক হইতে পারে। একটা যৌগের আণবিক সংকেত এক হওয়ার পরেও মোট 5 ভাবে গাঠনিক সংকেত কি হইতে পারে? ভিন্ন হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমি প্রথমে মনে 1 বলেছিলাম ভুল করে। আচ্ছা, আবার বলছি, একটা যৌগের আণবিক সংকেত এক হওয়ার পরে 5 ভাবে গাঠনিক সংকেত ভিন্ন হইতে পারে। একটা চেইনের কারণে, অবস্থানের কারণে, কার্যকারী মূলকের কারণে, মেটামারিজমের কারণে, টটোমারিজমের কারণে। ওকে, আচ্ছা, আমরা এখন খাতায় সবাই হেডিং দিতে পারি চেইন সমানতা। চেইন সমানতা বা গাঠনিক সমানতা বা চেইন সমানতা বা শিকল সমানতা পড়বো, খাতা হেডিং দিতে পারো। হ্যাঁ, প্রথমটা হচ্ছে চেইন বা শাখা বা শিকল। ওকে, হ্যাঁ, সমানতা। আচ্ছা, এটা খুবই সহজ, একদম সিম্পল। খাতায় নোট করে রাখবা যে সকল সমানুর মানে কি বলবো, প্রধান শিকলে বা প্রধান কার্বন চেইনে ভিন্নতার কারণে সমানতা তৈরি হয় বা আণবিক সংকেত এক হয় কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয়, তাদেরকে চেইন সমানতা বলে। ওকে, তাহলে CH3 দেন CH2 দেন CH2 দেন CH3। ওকে, এটার নাম হচ্ছে কি? বিউটেন। এটার নাম হচ্ছে বিউটেন। ওকে, আচ্ছা, এরপর এইটার নাম কি? আইসোবিউটেন বা 2-মিথাইল প্রোপেন। এটার নাম বিউটেন। আর এটার নাম কি? আইসোবিউটেন, বিউটেন বা 2-মিথাইল প্রোপেন। ওকে, তাহলে বলো এখন এই দুটা যৌগের দেখো আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে নিশ্চয়ই গাঠনিক সংকেত ভিন্ন হলে ধর্মগত মিল দেখা যাবে না, কিছু অমিল দেখা যাবে, রাইট? এবং দেখো এদের গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণ কি? প্রধান কার্বন চেইন। প্রধান কার্বন চেইনে 4টা কার্বন, এখানে প্রধান কার্বন চেইনে কি 3টা কার্বন। তাহলে আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার জন্য ধর্মগত কি দেখা যায়? অমিল দেখা যায়। এবং এই গাঠনিক সংকেত ভিন্ন হইছে চেইনের জন্য বা শিকলের জন্য, এদেরকে বলা হয় কি সমানতা? এদেরকে বলা হয় চেইন সমানতা। ওকে, দেখো চেইন বা শাখা বা কেন্দ্রীয়, অর্থাৎ কেন্দ্রীয় যৌগটাই চেঞ্জ হয়ে গেছে, মূল যৌগটা চেঞ্জ হয়ে গেছে। বলো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, আমরা প্রথমে ইন্ডিভিজুয়াল উদাহরণ দেই, তারপর আমরা কম্বাইন্ড উদাহরণ যাব। চেইন সমানতাটা ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে সবাই একটু কমেন্ট করে জানাও। চেইন সমানতাটা ক্লিয়ার কিনা আমাকে কমেন্ট করে জানাও। দ্রুত জানাও, দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। ওকে, হ্যাঁ, আচ্ছা, দেখো এবার আমরা কথা বলবো অবস্থান সমানতা নিয়ে। অবস্থান সমানতা নিয়ে, হ্যাঁ, খাতায় নোট করো। অবস্থান সমানতা বা ইংরেজি নাম হচ্ছে পজিশনাল আইসোমারিজম। এই তো পজিশনাল আইসোমারিজম। এখানে বলা হচ্ছে যেটা কার্যকারী মূলকের, এই যে কার্যকারী মূলকের বা শাখা মূলকের অবস্থান ভিন্ন। এই দেখো, কার্যকরী মূলকের বা শাখা মূলকের অবস্থান ভিন্ন, তাহলে তাদেরকে বলা হবে অবস্থান সমানতা। কার্যকারী মূলকের বা শাখা মূলকের অবস্থান ভিন্ন হইতে হবে, তাহলে তাদেরকে বলবো অবস্থান সমানতা। যেমন দেখো, ধরে নাও আমরা যে যৌগটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে CH3 দেন CH2 দেন CH2 দেন OH। এটার নাম কি? প্রোপানল
বা এন প্রোপানল, রাইট? এটার নাম প্রোপানল। এখানে কার্যকারী মূলক আছে দেখো 1 নং কার্বনে, এটার নাম হচ্ছে প্রোপানল, প্রোপানল। ওকে, আচ্ছা এবার এই যৌগটাকেই কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এটার নাম কি প্রোপানল 2, প্রোপানল 2, এই যে বা প্রোপান 2 এই যে প্রোপান 2, রাইট? এই দেখো, তাহলে প্রোপানল আর প্রোপানল 2, প্রোপানল এবং প্রোপানল কি 2, এই দুইটা যৌগের দেখো আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। বলো তো গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণ কি? গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণ কি? নিশ্চয়ই গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণ কার্যকারী মূলকের অবস্থান, কার্যকারী মূলকের অবস্থান। তাহলে বলো তো এই দুইটা যৌগকে পরস্পরের কি সমাণু বলবো আমরা? অবস্থান সমাণু বলবো। ওকে, এখন আমরা চেইন সমাণু এবং কার্যকারী মূলক সমাণুর যে প্রাথমিক আইডিয়া নিয়েছি তা দিয়ে আমরা একটা কম্বাইন্ড সমানুতা সলভ করব। কি সমানুতা? ধরা যাক আমি একটা যৌগ লিখতেছি, এই যৌগটার নাম কি কে বলবে? তাড়াতাড়ি বলো, এই যৌগের নাম কি? এই যৌগের নাম কি? তাড়াতাড়ি বলো, কে পারো তাড়াতাড়ি বলো। অ্যালকাইন। অ্যালকাইন কি বলে এগুলো? আচ্ছা, এই যৌগ দ্বারা গঠিত, হ্যাঁ এই যৌগ দ্বারা গঠিত সম্ভাব্য সমাণুগুলো আমরা লিখতেছি। এখন দেখো এই যৌগ দ্বারা গঠিত সম্ভাব্য সমাণুগুলো আমরা লিখতেছি, 6টা কার্বন, দ্যাটস ওয়াই এই যৌগ দ্বারা গঠিত সমাণু প্রথমটার নাম হেক্সেন, প্রথমটার নাম কি? হেক্সেন। ওকে, আচ্ছা এবার দ্বিতীয়টা প্রথমটার নাম হচ্ছে হেক্সেন। এবার আসো দ্বিতীয়টার জন্য আমরা কি বলতে পারি একটু দেখো তো। ধরো আমরা এমন কিছু বলতে পারি কিনা, কার্বন কয়টা? 3, 2, 5 আর 6। স্যার এখানে তো মিথাইল একটা মানে বসালাম, তো এরকম কি একাধিক বসাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি। হ্যাঁ, অনেক সমাণু হবে, কতগুলো হবে এটা নিয়ে পরে কথা হবে। আপাতত আরও কিছু দেখাবো আমরা। এই যেমন দেখো এই যে CH3, দেন CH2, দেন CH2, দেন CH, দেন CH3, এখানে এমন হতে পারে। এবার আমরা কয়টা সমাণু পেলাম? 3টা পেয়ে গেছি। আচ্ছা আরও হইতে পারে, আমরা এখন আপাতত 4টা লিখবো। হ্যাঁ, 4টা লিখে আমরা যা বুঝতে চাই তা আগে ক্লিয়ার করব। এই তো আমরা এখন একটা কম্বাইন্ড যৌগ সলভ করছি যেখানে 2 ধরনের সমাণু থাকতে পারে। এখন বলো তোমরা আমাকে একটু বুদ্ধি খাটিয়ে বলতে পারো, এখানে 1 এবং 2 নাম্বার এই দুটা সমাণুর মধ্যে কি ধরনের সমানুতা? 1 এবং 2 পরস্পরের কি ধরনের সমানুতা? কার্যকারী মূলক নাকি চেইন? চেইন সমানুতা। দেখো প্রধান কার্বন শিকল এখানে 6টা কার্বন আর এখানে 5টা, তাহলে আমরা বলতে পারি এরা হচ্ছে চেইন সমানুতা, এরা হচ্ছে চেইন সমানুতা। হ্যাঁ, চেইন সমানুতা। ওকে, আচ্ছা এবার কে বলবে তাড়াতাড়ি, কে বলতে পারবে যে এই দুটা সমানুতা এই 2 এবং 3 এরা পরস্পরের কি সমানুতা? বলো। নিশ্চয়ই এরাও চেইন সমানুতা নাকি? না, এরা চেইন সমানুতা না। দেখো এই দুইটা যৌগের কার্বন চেইন কিন্তু সেম। এই কার্বন চেইনে আছে 5টা কার্বন, যেভাবে আছে এই কার্বন চেইনও 5টা কার্বন একইভাবে আছে। শুধু ভিন্ন কি, প্রধান শিকলে থাকা যে দুইটা শাখামূলক আছে এই শাখামূলক একটাই আছে 3 নাম্বার, একটা আছে 2 নাম্বারে। তাহলে এখানে শাখামূলকের অবস্থান ভিন্ন, আর দ্যাটস ওয়াই এই দুইটা কিন্তু অবস্থান সমানুতা। অবস্থান সমানুতা কি, ব্যাপারটাকে ক্লিয়ার কিনা? আমরা বলেছিলাম অবস্থান সমাণু পড়ার সময় যে কার্যকারী মূলক এবং শাখামূলক এই যে কোনো একটার যদি অবস্থান চেঞ্জের জন্য অনলি সমানুতা ক্রিয়েট হয় তাহলে ওটার নাম অবস্থান সমানুতা। বলো ক্লিয়ার কিনা? সবাই কমেন্ট করো দেখি, দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, দ্রুত জানাও ক্লিয়ার কিনা। ওকে, এইবার আমাকে একটু বলবা এই সমাণু বলো, তাড়াতাড়ি বলো। এই দুটা পরস্পরের কি সমাণু? কে বলবে আগে? 3 এবং 4 পরস্পরের কি সমাণু? একজন বলছে চেইন ও অবস্থান। 2টা হয় নাকি একটা হয়? চেইন ও অবস্থান কেমন হয়? মানে হয় চেইন হবে না হয় অবস্থান হবে, তাই না? অবস্থান সমাণু। আচ্ছা সঠিক উত্তর চেইন সমাণু। সঠিক উত্তর চেইন সমাণু। চেইন সমাণু। দেখো তুমি এটার কার্বন চেইনে মোট কয়টা কার্বন আছে? 3 নাম্বারের কার্বন চেইনে কয়টা কার্বন আছে? 5টা।
আচ্ছা আর এটার কয়টা আছে? 4টা। 4টা, তো চেইনই তো ভিন্ন, অবস্থান দিয়ে কি করবা? এই মূলক 2 নম্বরে আছে, তো এটাও তো 2 নম্বরে আছে, কথা বোঝো নাই? তাহলে এটা কি ভিন্ন বলো? অবস্থান সমানুতা, অবস্থান ভিন্ন নাকি চেইন ভিন্ন? চেইনই ভিন্ন, আর দ্যাটস ওয়াই এটা চেইন সমানু। বলো সবাই ক্লিয়ার কিনা, একদম ক্লিয়ার কিনা বলো? আমরা প্রাথমিক আলোচনা করছিলাম, এখন আস্তে আস্তে ডিটেলে যাচ্ছি যাতে ডিরেক্ট নাম্বার পাই। ওকে, কারো কোনো কোশ্চেন নাই না? ওকে, হ্যাঁ ধন্যবাদ সবাইকে। আমরা এবার যাব কার্যকারীমূলক সমানুতা। হ্যাঁ, এটা পড়ার জন্য কার্যকারীমূলক সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, যার ইংরেজি নাম হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এই দেখো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, এই যে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ওকে, বা কি বলো? কার্যকারীমূলক সমানুতা। খাতায় নোট করে নাও। কার্যকারীমূলকের ভিন্নতার জন্য এই ধরনের সমানুতা তৈরি হয়। কার্যকারীমূলকের ভিন্নতার জন্য দুইটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। 2টা টাইপের কোশ্চেন পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। আমি সব পরীক্ষায়, কলেজ, বোর্ড, ভর্তি পরীক্ষায়, বাট আমি 3টা টাইপ শেখাবো আর কি। একটা এক্সট্রা শিখিয়ে রাখবো, কোনো বই আছে, পরীক্ষায় তেমন আসে না, কিন্তু প্রথম যে 2টা টাইপ শেখাবো খুবই ইম্পর্টেন্ট, কলেজ, বোর্ড, ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ 3 জায়গাতেই পাবা। ভর্তি পরীক্ষার কোথাও না কোথাও পাবা, কোথায় পাবা এটা জানি না। ওকে, আচ্ছা এবার আসো। হ্যাঁ, প্রথম টাইপ দেখো, প্রথম টাইপ কার্যকারীমূলকের প্রথম টাইপ হচ্ছে CnH2n+2O। যদি কখনো কোনো যৌগ দেখো যেখানে কার্বন যা থাকবে, হাইড্রোজেন তার দ্বিগুণের থেকে 2টা বেশি এবং সঙ্গে একটা অক্সিজেন থাকবে, যদি এমন দেখো CnH2n+2O এমন কিছু দেখো, তাহলে বুঝবা যে এই যৌগে 2 ধরনের সমন্বয় হবে। একটা হচ্ছে অ্যালকোহল, আরটা হচ্ছে ইথার। একটা অ্যালকোহল, আরটা হচ্ছে ইথার। কিভাবে হয়? তাহলে এখন একটা উদাহরণ দেখো, এক্সাম্পল দেখো, একটাতে দেখলে হয়ে যাবে। C3H8O, এই দেখো মিলানো, কার্বন N এর মান 3, এখানে 3 দুগুণা 6 আর 2 কত? এই 3 দুগুণা 6 আর 2 কত? 8, আর সঙ্গে একটা O, রাইট? আচ্ছা, তাহলে C3H8O। এবার আমরা যদি দেখি তাহলে কি হবে? এটা যেটা হবে CH3 দেন CH2 দেন CH2OH। এই দেখো কার্বন 3টা, 1 2 3, হাইড্রোজেন 8টা, 3 2 5, 5 আর 2 কত? 7 আর 1 8, আর একটা O। এবার আমি দেখো এখানে একটা যৌগ লিখেছি, এই যৌগটার কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সংখ্যা মিলায় দেখো, এই 3 3 6, 6 আর 2 8, একটা O। ওকে, এটার নাম হচ্ছে প্রোপানল, আর এইটার নাম হচ্ছে মিথক্সি ইথেন। বলো এই 2টা যৌগের আণবিক সংকেত এক হওয়ার পরেও গাঠনিক সংকেত কি এক না ভিন্ন? নিশ্চয়ই ভিন্ন। গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণ কি? চেইন নাকি কার্যকারীমূলকের অবস্থান নাকি কার্যকারীমূলকই ভিন্ন? বলো কোনটা? বলো। নিশ্চয়ই কার্যকারীমূলকই ভিন্ন, এই জন্য পরস্পরের গাঠনিক সমানতা হয়েছে। দেখো এখন তুমি বলতে পারো স্যার এইটার তো প্রোপানল 1 লিখছেন, আপনি তো প্রোপানল 2ও লিখতে পারতেন। হ্যাঁ, প্রোপানল 2 একটা সমানুতার, বাট সেটা তো আর কার্যকারীমূলক সমানুতা না। আমরা এখন পড়ছি কার্যকারীমূলক সমানুতা, রাইট? অর্থাৎ এই যৌগ দিয়ে এই 2টাই সমানু হয় তা না, আরও হইতে পারে, বাট এই যৌগ দিয়ে এই 2টা হচ্ছে কি সমানু? কার্যকারীমূলক সমানু। বাট এই যৌগের গাঠনিক সমানু অনেক হইতে পারে। এই যৌগের গাঠনিক সমানু এইটা হইতে পারে, প্রোপানল হইতে পারে, প্রোপানল 2ও হইতে পারে, বাট প্রোপানল 2 আর প্রোপানল ওরা আবার কি? ওরা আবার গাঠনিক সমানতা না, ওরা আবার কার্যকারীমূলক সমানতা না, ওটা কি? অবস্থান সমানতা। বলো ব্যাপারটা ক্লিয়ার? বলো। ওকে, আমরা টাইপ 1 ক্লিয়ার করলাম, এবার আমরা কথা বলবো টাইপ 2 নিয়ে। এটা না অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ অবশ্যই। দেখো যে টাইপ 1-এ দেখাচ্ছি কার্বন সংখ্যা যা হবে, হাইড্রোজেন তার দ্বিগুণের থেকে 2 বেশি হবে, সঙ্গে একটা O হবে। যদি এমন সংকেত হয় তাহলে এটা অ্যালকোহল আর ইথার হবে, এই দেখো এটা একটা অ্যালকোহল, এটা একটা ইথার। বুঝছো? এটার নাম প্রোপানল, এটার নাম মিথক্সি ইথেন। বলো ক্লিয়ার কিনা? ওকে,
ধন্যবাদ। এবার আমরা যাব টাইপ 2 তে। টাইপ 2 টাইপ 2 তে যাব কার্বন যা হাইড্রোজেন তার দ্বিগুণ সঙ্গে একটা ও। কার্বন যা হাইড্রোজেন তার দ্বিগুণ সঙ্গে একটা ও। যদি এমন হয় তাহলে এটা হবে একসাথে দুইটা, একটা হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, আর একটা হচ্ছে কিটোন। অ্যালডিহাইড একটা কিটোন। ওকে, যদি আমরা এক্সাম্পল ধরি, এমন যদি ধরি তাহলে কি হবে? এটার নাম কি? প্রোপানেল। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপানন। এটার নাম প্রোপানেল, এটার নাম প্রোপানন, রাইট? এটার নাম প্রোপানেল, এটার নাম প্রোপানন। এই দেখো প্রোপা, আর এটার নাম হচ্ছে প্রোপানন। এই তো, তাহলে বলো এরা পরস্পরের সমাণু, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন। কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণ কি? এদের গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণ হচ্ছে কি? কার্যকারী মূলকে ভিন্নতা। নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার। এবার যাবো আমরা টাইপ 3 তে। যাব আমরা টাইপ 3 তে। CnH2nO2, CnH2nO2। তাহলে CnH2nO2 যদি হয় তাহলে এটা হবে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, আর এটা হচ্ছে এস্টার। জৈব অ্যাসিড আর এস্টার, রাইট? তাহলে জৈব অ্যাসিড যদি হয় তাহলে কি হবে? এই যেটা হবে, এটা এত ইম্পর্টেন্ট না, এটা পরীক্ষায় সাধারণত আসে না, বাট আমি তোমাকে শিখায় রাখলাম। এই দেখো জৈব অ্যাসিড হচ্ছে কার্বন, এই যে সংকেত ধরে নয় এরকম। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা ধরে নিলাম এক্সাম্পল C4H8O2। ওকে, এটা দেখো কার্বন 4টা, হাইড্রোজেন 3, 2, 5 আর 2, 7 আর 1, 8 আর 2টা অক্সিজেন। এরপর এই দেখাবো, তাই না? তাহলে এটা স্টার, ইথক্সি না দুঃখিত, ইথাইল ইথানয়েড, ইথাইল ইথানয়েড। আর এটা হচ্ছে কি? বিটানোয়িক অ্যাসিড। এখানেও দেখো কার্বন 4টা, হাইড্রোজেন 3, 3, 6, 2, 8 আর 2টা অক্সিজেন। এটার নাম কি? ইথাইল। এটার নাম হচ্ছে ইথাইল ইথানয়েড, ইথাইল ইথানয়েড। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। বলো পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে জানাও। পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে জানাও। দ্রুত দ্রুত জানাও, দ্রুত জানাও। তাহলে কার্যকারীমূলক সমানতা কি ক্লিয়ার? কার্যকারীমূলক সমানতা কি ক্লিয়ার? ওকে, এইবার আমরা মেটাবলিজম পড়ব। এই দেখো বললাম কি? মেটামারিজম, মেটামারিজম। ওকে, আচ্ছা মেটামারিজম। সাউন্ড শোনা যাচ্ছে না, সাউন্ড কি শোনা যাচ্ছে না? তাহলে কমেন্ট করে কেন প্রাপ্তি? তুমি কমেন্ট করে কেন? একদম আমার কাছে তো ভালোই মনে হয়। ওকে, মেটামারিজম নাম শুনে কি একটু ভিন্ন রকম মনে হচ্ছে নাকি? মিউট হয়ে আছে নাকি? না, মিউট হয়ে থাকবে কেন? সাউন্ড তো ক্লিয়ার। ওকে, আচ্ছা মেটামারিজম সম্পর্কে আমি একটা আইডিয়া দিই। প্রথমে সংজ্ঞা জানতে পারো আর কি। কার্যকারীমূলকের উভয় পাশে, কার্যকারীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার জন্য, কি বললাম? কার্যকারীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার জন্য যে সমানতা তৈরি হয় তার নাম মেটাবলিজম। খাতায় লিখে নিতে পারো। কার্যকারীমূলকের কার্যকারীমূলকের উভয় পাশে
উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার জন্য যে সমানুতা সৃষ্টি হয় তাকে মেটামারিজম বলে। এই দেখো, কার্যকারী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার জন্য যে সমানুতা সৃষ্টি হয় তাকে কি বলে? মেটামারিজম বলে। নিশ্চয়ই বুঝতে পারছো, কার্যকারী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার জন্য যে সমানুতা সৃষ্টি হয় তাকে মেটামারিজম বলে। অর্থাৎ আসলে মেটামারিজম হচ্ছে এক ধরনের অবস্থান সমানুতা। আমি একটু ব্রিফ করে দিই তাহলে বুঝতে পারো। মানে যতগুলো অবস্থান সমাণু আছে তার মধ্যে 3 ধরনের অবস্থান সমাণু আছে যাদেরকে একটু আলাদা চোখে দেখা হয়। অর্থাৎ এই অবস্থান সমাণুগুলা অন্য অবস্থান সমাণুগুলোর থেকে একটু ডিফারেন্ট, এদেরকে মেটামারিজম বলে। এরকম কারা? যাদের পুরা যৌগের মধ্যখানে কার্যকারী মূলক থাকে, অর্থাৎ দ্বিযোজী মূলক থাকে। যেমন দেখো, আমি তোমাদের যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, এই দেখো, প্রথমে আমরা খুব চমৎকার একটা উদাহরণ দিতে চাই যেটা মেটামারিজম নিয়ে কোনো বিতর্ক নাই। যেমন ধরে নাও আমরা এই যৌগটা লিখছি, এই যৌগটা, কে বলতে পারে এই যৌগের নাম কি? তাড়াতাড়ি বলো, এই যৌগের নাম কি? এই দেখেন, এই যৌগের নাম এই যে এটা, আর এই যে এটা। কার্যকারী মূলক অক্সিজেন, এর এই পাশে 2 কার্বন, এই পাশে 2 কার্বন। এই অক্সিজেনের এই পাশে 3 কার্বন, এই পাশে 1 কার্বন। তাহলে কার্যকারী মূলকের উভয় পাশে এখানে কার্বন সংখ্যা কি সেম? এখানে 2 2, আর এখানে কত? 1 এবং 3। তাহলে কার্যকারী মূলকের উভয় পাশের কার্বন সংখ্যার ভিন্নতার জন্য যৌগ দুইটাকে আমরা অবস্থান সমাণু বলতে পারতাম, বাট অন্য অবস্থান সমাণুগুলোর মতো এটা না। এখানে মূল যৌগকে অবস্থান সমাণু হওয়ার কারণে মূল যৌগটাই চেঞ্জ হয়ে গেছে। একটা ইথেন, একটা প্রোপেন, একটা ইথক্সি ইথেন, একটা মিথক্সি প্রোপেন। অর্থাৎ এরা অবস্থান সমাণু হলেও এদের অবস্থান সমানুতা যৌগকে ভিন্ন মাত্রার বৈশিষ্ট্যে নিয়ে আসছে, যেটা সাধারণ অবস্থান যৌগের অবস্থান সমাণু যৌগগুলোর মতো নয়। আর দ্যাটস ওয়াই এই সমাণুগুলোকে আলাদা করে নাম দেওয়া হয়েছে, নাম হচ্ছে মেটামারিজম। অর্থাৎ যে সকল যৌগে বা সমাণুতে কার্যকারী মূলকের 2 পাশে কার্বন সংখ্যা ভিন্ন হয়, তাহলে নিশ্চয়ই কার্যকারী মূলক এমন একটা কার্যকারী মূলক হবে যেটা সবসময় মাঝখানে থাকে। এরকম মাঝখানে থাকে কার্যকারী মূলক কারা? মাঝখানে থাকে, এটা হচ্ছে একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। ফর্মাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে দ্বিযোজী মূলক। দ্বিযোজী মূলক কারা কারা? কে বলতে পারে দ্বিযোজী মূলক কারা কারা? যার যোজনী 2, বলো, কে বলতে পারে দ্বিযোজী মূলক কারা কারা? বলতে পারছো না। নাইট্রোজেন। নাইট্রোজেন কি কোনো জৈব যৌগের কার্যকারী মূলক? কি কয় না কয় আল্লাহ। কিটোন, 2 ডিগ্রি অ্যামিন অ্যান্ড ইথার, এই 3টা, মোট 3টা। তাহলে বলো, সকল অবস্থান না মেটামারিজমই হচ্ছে অবস্থান সমাণু। সকল মেটামারিজম হচ্ছে অবস্থান সমাণু, কিন্তু সকল অবস্থান সমাণু কি না? মেটামার না। সকল মেটামার হচ্ছে অবস্থান সমাণু, কিন্তু সকল অবস্থান সমাণু কি না? মেটামার না। তাহলে কারা মেটামারিজম দেখায়? এই যে দ্বিযোজনী বিশিষ্ট কার্যকারী মূলক কিছু, যেমন কিটোন, 2 ডিগ্রি অ্যামিন, ইথার। এই কিটোন, 2 ডিগ্রি অ্যামিন, ইথার, এই দ্বিযোজনী বিশিষ্ট কার্যকারী মূলকগুলাকে বা এদের সমানুতাকে কি বলে? অবস্থান সমাণু বলে। বলো, ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? দ্রুত জানাও, ক্লিয়ার কিনা? আচ্ছা, যে সকল জৈব যৌগে দ্বিযোজী কার্যকারী মূলক থাকে, যেমন কিটোন, 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন মানে এই যে NH, আর ইথার, মূলত এদের অবস্থান সমাণুটাকে বিশেষভাবে আলাদা নামে ডাকা হয়। কি নাম? মেটামারিজম। কেন? কারণ অন্যান্য গোত্রের যৌগগুলার অবস্থান সমাণুর জন্য যৌগে ধর্মগত যে পার্থক্য তৈরি হয়, এইখানে ওই রকম না, একটু ভিন্ন রকম পার্থক্য তৈরি হয়, রাইট? তো কিটোন, অ্যামিন, ইথার। তাহলে আমরা বুঝতে পারছি যে এদেরকে আলাদা করে নাম দিতে হবে। এদেরকে আলাদা করে নাম দিতে হবে। কি নাম দিতে হবে? এদেরকে বলতে হবে মেটামারিজম।
মেটামারিজম কাকে বলে বললাম? কার্যকারীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হয় তাকে মেটামারিজম বলে। কি কথা কি বুঝতে পারছো? তো কিটোন, অ্যামিন এবং ইথারের এই সমানতাটা অবস্থান সমান্য নাকি মেটামারিজম? অবস্থান সমান্য তো বটেই, বাট এদের একটা বিশেষ নাম আছে। কি নাম? মেটামারিজম। এবং দেখো দুটা উদাহরণ, এই যে কার্যকারীমূলক, এইদিকে দুইটা কার্বন, এদিকে দুইটা কার্বন, কিন্তু এই যৌগটাতে একটা কার্যকারীমূলক, এদিকে একটা, এদিকে তিনটা কার্বন। তাহলে এই যৌগগুলো পরস্পরের কি? মেটামার। এবং পুরো ঘটনার নাম কি? মেটামারিজম। আর যেহেতু মেটামারিজম এক ধরনের অবস্থান সমানতায় আমরা সকল অবস্থান সমানুকেই না মেটামারিকেই অবস্থান সমানু বলতে পারি। বলো ক্লিয়ার কিনা? তাড়াতাড়ি বলো এটা ক্লিয়ার কিনা, দ্রুত জানাও। কেউ কোনো প্রশ্ন করতে চাও? স্যার কিন্তু অবস্থান যেটা সমাণু সেখানে তো একটা কার্বনের সাথে যুক্ত থাকে, এখানে তো দুইটা কার্বনকে একসাথে যুক্ত রাখতেছি, তাহলে এটা কিভাবে অবস্থান সমান হবে? এজন্য তো অন্য অবস্থান সমানুর মতো নয়, এজন্য থেকে আলাদা করে নাম দেওয়া হয়েছে, বলা হয়েছে এরা মেটামার। বুঝছো নি? এরা কি অন্য অবস্থান সমানুর মতো নাকি আলাদা? আলাদা, তাই এদেরকে আলাদা নাম দেওয়া হয়েছে। কি নাম? হ্যাঁ, কি নাম? মেটামার। ওকে, তাহলে সকল হ্যাঁ মেটামারই, মানে আসলে এখানেও তো কার্যকারীমূলক তার অবস্থান চেঞ্জ করছে, রাইট? এই যে এই কার্যকারীমূলক তো যেখানে ছিল এখানে কি ওইখানে আছে নাকি একটু সরে গেছে, অবস্থান চেঞ্জ করছে, রাইট? আর দ্যাটস ওয়াই এটা এক ধরনের অবস্থান সমানু, কিন্তু একে অবস্থান সমানু বলে কি করা যায় না। হ্যাঁ, একজন বলছো দ্বিযোজী মূলকের কারণে আলাদা। হ্যাঁ, দ্বিযোজী মূলকের কারণে আলাদা। ওকে, এক্স্যাক্টলি তাই। দ্বিযোজী মূলকের কারণে এরকম হয়েছে। অন্যান্য যারা একটা যোজনী বিশিষ্ট মানে কার্যকারী মূলক, তাদের কখনোই মেটামারিজম সম্ভব না। এই জন্য মেটামারিজম সম্ভব কাদের? কিটোন, 2 ডিগ্রি অ্যামিন, ইথার। বলো একটু ক্লিয়ার হলে? এখানে একটা ঝামেলা আছে, এই ঝামেলাটা আমরা ক্লিয়ার করতে চাই। এখানে একটা ঝামেলা আছে, এটা ক্লিয়ার করতে চাই। একটু ক্লিয়ার কিনা সবাই মেসেজ দাও, কমেন্ট করো। হ্যাঁ, সবাই কমেন্ট করো ক্লিয়ার কিনা। ওকে, এখন সমস্যা হচ্ছে যে অনেক সময় এমসিকিউ অপশনে প্যাচ লেগে যায়। যদি দুইটা অপশন থাকে স্যার, থাকবে না যদিও, এটা যদি থাকে স্যার যে মেটামারিজম অবস্থান সমানু দুটোই আছে, তখন কি করব? তখন বহুপদী হলে দুটো উত্তর, যে বহুপদী অবস্থান সমানু আছে, এই মেটামারিজম ঘটে এমন কোনো ঘটনা উদ্দীপকে দিয়ে বলতেছে এরা পরস্পরের কি সমানু। একটা অপশন মনে করো অবস্থান সমানু, দ্বিতীয় অবস্থান হচ্ছে কি? মেটামারিজম, দুইটাই আছে। তাহলে কি করবা? তাহলে দুইটাই উত্তর করবা। তাহলে দুইটাই উত্তর করবা, রাইট? বুঝি না। শুধু মেটামারিজমটাকে আরে বাবা, শুধু মেটামারিজম থাকলে তো শুধু মেটামারিজম দিয়েই দিলা, এটা ভেজালই নাই। শুধু অবস্থান সমান আছে দিয়ে দিলা, শুধু মেটামারিজম আছে দিয়ে দিলা, দুইটাই আছে দুইটাই দিয়ে দিলা। এখন যদি একপদী এমসিকিউ হয়, একপদী এমসিকিউ, এটা হবে না। যদি হয় একপদী এমসিকিউ এ মেটামারিজম আছে, অবস্থান সমানু আছে, কিন্তু একটা উত্তর করা যাবে। হ্যাঁ, কিন্তু একটা উত্তর করা যাবে, মেটামারিজম আছে, অবস্থান সমানু আছে। মেটামারিজম আছে, অবস্থান সমানু আছে, একপদী এমসিকিউ। তখন কি করবা? তখন যদি ইথার হয়, যদি ইথার হয় তাহলে মেটামারিজম দিবা। আর যদি কিটোন আর 2 ডিগ্রি অ্যামিন হয়, তখন তাকে তুমি অবস্থান সমানু দিবা। অর্থাৎ ইথারকে মেটামারিজম ছাড়া কল্পনা করা যাবে না, কিন্তু কিটোন আর 2 ডিগ্রি অ্যামিনকে অবস্থান সমানু কনসেপ্টটাও যতটা প্রযোজ্য তার জন্য মেটামারিজমও ততটুকু প্রযোজ্য। তখন এখানে অবস্থান সমানুকে প্রায়োরিটি দেওয়া হয়। কিন্তু মেটামারিজম বিশেষভাবে অ্যাপ্লাই করা হয় কোন গোত্রের যৌগের জন্য? ইথারের জন্য। যদিও এটা ইন্টারমিডিয়েটে অত ব্যাপকভাবে প্রযোজ্য নয়, বা এরকম টিচাররা কোশ্চেন দিবেন না। যদি দেয়, অ্যাডমিশন টেস্টে দেয়, তখন আমরা মাথায় রাখবো যদি আমাকে দুইটা উত্তর দেওয়ার সুযোগ দেয় তাহলে আমি দুইটাই উত্তর দিব, মেটামারিজমও দিব, অবস্থান সমানও দিব। যদি একটা উত্তর দেওয়ার সুযোগ থাকে এবং অপশনে দুটো থাকে, তাহলে ইথার থাকলে অপশনে সেটা মেটামারিজম মাস্ট বি হবে। আর যদি কিটোন আর 2 ডিগ্রি অ্যামিন থাকে তাহলে এটাকে মেটামারিজম স্কিপ করে আমরা কি করব? অবস্থান সমানু বলবো। বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে জানাও, কমেন্ট করো। আজকে তোমরা একটু কম অ্যাক্টিভ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।